প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। পড়তে যাচ্ছি নিক পিরোগের 3 AM সিরিজ থেকে 3:10 AM এর চতুর্থ খণ্ডটি। অনুবাদ করেছেন সালমান হক। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ধোঁকা দেব? তা প্রেসিডেন্টের কারণে? ফোনের ওপাশ থেকে ইনগ্রিডের হতাশ চেহারাটা কল্পনা করতে কোনো বেগ পেতে হলো না আমার। আমি একটা গর্ধব, আর আমার যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়ানোর ইচ্ছেই হতো তাহলে আমি কোনো সিনেমার নায়কের সাথে জড়াতাম। আমি জানি এটা বলার মাধ্যমে বোঝাতে চাইছে আমাকে ক্ষমা করে দিয়েছে। এটা শুনে আমার একটু হলেও হাসি পাওয়ার কথা ছিল। ইনগ্রিডে নিশ্চয়ই চেয়েছিল এটা মনে মনে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি ওকে কিংবা ওর ক্ষমা কোনোটারই যোগ্য নই। গত 10 মিনিট আমি ইনগ্রিডকে সব কিছু খুলে বলেছি, রিভিউটা সম্পর্কে, ব্ল্যাক সাইটগুলো সম্পর্কে, আর সিআইয়ের পরিচালকের সাথে দেখা করে মুখের উপর খুনি বলা, কোনো কিছুই বাদ দেয়নি। আমার অবশ্য তোমাকে মিটিংটার ব্যাপারে বলা উচিত ছিল, ইনগ্রিড বলল। না না, তোমার মিটিংটার কথা গোপন করাই ঠিক ছিল। তোমরা তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে। তোমার ফোনটা ধরা আমার একদমই উচিত হয়নি। আসলেই, একটু চড়া গলায় বলল সে। আচ্ছা, আমি আবার ভুল বুঝতে পেরেছি, আমি দুঃখিত। দুঃখিত হওয়ার মতো সময় নেই তোমার কাছে। এরপর থেকে আমাকে আরেকটু বেশি বিশ্বাস করো, কেমন? ঠিক আছে। তাহলে শহরের চাবিটা তুমি পাচ্ছ না? মনে তো হয় না। ব্যাপার না। এই ওয়াশিংটনের চাবি দিয়ে রাত 3টায় কী বা করতে পারো তুমি বলো? সারা রাত খোলা থাকে এমন খাবারের দোকানে যাওয়া ছাড়া। আসলে আমি ঠিক নিশ্চিত নই এই শহরের চাবি জিনিসটা দিয়ে লোকে কি করে। উনিও আসলে ব্যাপারটা নিয়ে ভেবে দেখেননি। তোমার জন্য হোয়াইট হাউসে একটা পার্টি দিতে চেয়েছিলেন, এই আর কি। তার জন্যই এই উপলক্ষটা বানিয়েছিলেন। সেটা হলে ভালোই হতো কিন্তু, আমি বললাম। আচ্ছা, এখন রাখি। আমাকে আবার দূরবীন নিয়ে একটা বাসার উপর নজর রাখতে হবে এখন, ইনগ্রিড বলল। আমি ঘড়ির দিকে তাকালাম। 3:56 বাজে। গত 1 সপ্তাহের মধ্যে এই প্রথম আমরা ফোনে কথা বললাম। খুব ভালো লাগছে ওর গলাটা শুনতে পেয়ে। ফোন ছাড়তে ইচ্ছে করছে না একদমই। দরজা খুলে বাসায় ঢুকে গেলাম। মন খারাপ হওয়ার মতো বেশ কয়েকটা কারণ আছে এখন আমার হাতে। দেশের 2জন গণ্যমান্য ব্যক্তির সামনে আমি আজকে নিজেকে গর্ধব প্রমাণ করেছি। একজনকে খুনের দায়ে অভিযুক্ত করেছি, আর আরেকজনের উপর আমার প্রেমিকার সাথে লাইন মারার অভিযোগ এনেছি। অথচ যত সময় যাচ্ছে ও দুটো অভিযোগ আমার নিজের কাছে হাস্যকর বলে মনে হচ্ছে। কিন্তু এসব মন খারাপ করার মতো ঘটনাও আমার মুখের হাসি মুছতে পারল না। আরে কি হয়েছে? ল্যাসি তার নখ দিয়ে আমার মুখে ক্রমাগত খামচি দিচ্ছে। উঠে বসলাম। কি হয়েছে তোর? ল্যাসির গোঙানোর আওয়াজ পেলাম। শরীর খারাপ লাগছে? আলো জ্বালিয়ে ওর দিকে তাকালাম। ওর লোমগুলো শরীরের সাথে লেপ্টে আছে। দেখে মনে হচ্ছে গত 20 ঘন্টা যাবৎ সে অনবরত ঘামছে। ওর হলুদ চোখ জোড়া লাল টকটকে। আমি লাফিয়ে উঠলাম। কি হয়েছে? পেটে সমস্যা? আমি ওর পেটে হাত বোলালাম। ও কেঁপে উঠল। কি খেয়েছিলি? বিছানা থেকে নেমে রান্নাঘরে দৌড় লাগালাম। কালকে ইনগ্রিডের সাথে কথা সেরে বাসায় এসে ল্যাসিকে সোফার উপর থেকে নিয়ে সরাসরি বিছানায় উঠে গিয়েছি। ঘুমানোর আগে বেশ খানিকটা সময় ওর পেটে হাত বুলিয়ে দিয়েছি। তখনও তো সবকিছু ঠিকই ছিল। আশেপাশে উল্টাপাল্টা কিছু খোঁজার চেষ্টা করলাম যেটাতে ল্যাসি মুখ দিতে পারে। ওকে গ্লাস ক্লিনার লিকুইডটা খেয়েছে নাকি? ইজাবেল তার এসব জিনিসপত্র ক্যাবিনেটেই রাখে, যেটা এখন বন্ধ। কিছু বলা যায় না। ওকে দেখার মতো গত 23 ঘন্টায় কেউ ছিল না। যে কোনো কিছু হতে পারে। হয়তো সোফা থেকে লাফিয়ে পড়ার সময় পেটের ওপর বেকায়দাভাবে পড়ে ব্যথা পেয়েছে। ওকে আগেও একবার পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছিল। সেবার একটা বেজির সাথে মারামারি করেছিল সে। সৌভাগ্যবশত ওটা মাত্র 1 মাইল দূরে এখান থেকে। আমি তাড়াতাড়ি শোবার ঘরে গিয়ে একটা ব্যাগ বের করে ল্যাসিকেও বিছানা থেকে তুলে নিলাম। সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আমার কাছে সবকিছু কেমন জানি ডেজা ভুর মতো লাগছে। মনে হচ্ছে যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ভেসপার চাবিটা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। ভেসপাটা দুটো গাড়ির মাঝখানে পার্ক করা আছে। ল্যাসিকে ব্যাগটার ভেতর ঢুকিয়ে সেটা পিঠে ঝুলিয়ে নিলাম। 10 মিনিট লাগবে। রওনা দিলাম আমরা।
2 ব্লক যেতে না যেতেই ল্যাসি আমার পিঠের ব্যাগের ভেতর পাগলের মতো লাফালাফি করতে লাগলো। ভেসপাটা রাস্তার পাশে নিয়ে থামালাম। মনে হচ্ছে যেন ব্যাগটা ছিঁড়ে একটা ড্রাগনের বাচ্চা বের হয়ে আসবে। ব্যাগের চেইনটা খোলা মাত্র ল্যাসি থেমে গেল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। আরে তুই ঠিক হয়ে যাবি তো, আর মাত্র 2 মিনিট লাগবে ওখানে যেতে। কি? তোর শরীর খারাপ না? তুই এতক্ষণ ভান করছিলি, কিন্তু কেন? আমাকে বাসা থেকে বের করার চেষ্টা করছিলি কেন? দুজন লোক এসেছিল আসলেই। এরপর ল্যাসি বলল কালকের ঘটনা। ও মহা আরামে ঘুমাচ্ছিল, এমন সময় দরজাটা হঠাৎ খুলে যায়। প্রথমে ও ভেবেছিল বাবা কিংবা ইনগ্রিড এসেছে, কিন্তু যে দুজন লোক ঘরের ভেতর ঢোকে তাদেরও চেনে না। তাদের তাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ওরা নাকি বেচারাকে পাত্তাই দেয়নি। এরপরে 20 মিনিট ল্যাসি লুকিয়েছিল, যতক্ষণ লোকগুলো ভেতরে ছিল আর কি। কি শালারা আমার বাসায় আড়ি পাতার যন্ত্র লাগাতে এসেছিল? আমি বললাম। ব্যাপারটা নিয়ে আমার রাগ করার কথা ছিল, কিন্তু হলো বরং উল্টোটা। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম, কারণ একমাত্র সিআইই পারে আমার বাসায় আড়ি পাততে। এটা যদি হয়ে থাকে তাহলে সিআইয়ের ডিরেক্টর লি হাই এর জন্য দায়ী, কারণ কোনো ভালো মানুষ অন্য কারো বাসায় আড়ি পাততে আসবে না। সে ভয় পেয়েছে, তার মানে আমি সঠিক পথে এগোচ্ছি। মা আমাকে যে তথ্যগুলো পাঠিয়েছেন সেগুলো সত্য। মিয়াও। তাই? মিয়াও। কোন গাড়িটা? কেউ আমাদের পিছু নিয়েছে। ল্যাসিকে ব্যাগে ভরে নিয়ে আবার রওনা দিলাম। আমার পাশে যেই আড়ি পাতার যন্ত্র বসাক না কেন, তার ধারণা ল্যাসি এখন অসুস্থ, আর তারা এখন আবার আমার পিছুও নিয়েছে। 5 মিনিট পরে পশু চিকিৎসকের পার্কিং লটে ভেসপাটা পার্ক করলাম। এখন বাজে 3:13। রিসেপশনে আইপ্যাডে সাইন করে অপেক্ষা করার চেয়ারগুলোর একটাতে গিয়ে বসলাম। আমার আগে আরও দুজন আছে। 50 এক লোক একটা কুকুরকে কোলে নিয়ে বসে আছে। কুকুর আমাকে দেখেই ডেকে উঠল। আমি ল্যাসিকে বের করে কোলের উপর রাখলাম। ব্যাটা বেশ ভালো মতোই অসুস্থ হবার অভিনয় চালিয়ে যাচ্ছে। আমি ফোনটা বের করলাম। 2টো মেসেজ এসে জমা হয়ে আছে। প্রথম মেসেজে লেখা, আমার কথা তার অনেক মনে পড়ছে। দ্বিতীয়টাতে লেখা, তোমার মা কি তোমাকে অন্য কিছু পাঠিয়েছিলেন? আমি উত্তরে লিখলাম, ল্যাসি অসুস্থ, ওকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। আমার মার কথা আমি সেভাবেই ভুলে যাব যেভাবে তিনি আমার কথা ভুলে গিয়েছিলেন। সাথে সাথেই উত্তর এলো, আচ্ছা, তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, আমি তোমার সাথে আছি। আশা করি ল্যাসি ঠিক হয়ে যাবে। কালকে কথা হবে। কিন্তু আমার মাথায় এখন ঘুরছে অন্য একটা কথা। আমার মা কি আমাকে অন্য কিছু পাঠিয়েছিলেন? ডিভিডিটার আগে যদি অন্য কিছু পাঠিয়ে থাকেন, তিনি নিশ্চয়ই জানতেন তার মাথার উপর বিপদ সংকেত ঝুলছে। হাতে খুবই অল্প সময়। তিনি কি আগেও কিছু পাঠিয়েছেন যেটা আমার চোখ এড়িয়ে গেছে? আমি মনে করার চেষ্টা করলাম, ইজাবেল কি এমন কোনো প্যাকেজ কোনোদিন খুলেছিল যেটা আমি অর্ডার দেইনি? মা কি অ্যামাজন ব্যবহার করেছিলেন নাকি অন্য কোনোভাবে কাজটা সেরেছিলেন? তাকে অবশ্য বেনামে কাজটা করতে হতো। অন্য কী উপায়ে তিনি আমার সাথে যোগাযোগ করতে পারেন? না, তিনি একদমই উপায় খুঁজে না পেয়ে কাজটা করেছিলেন মনে হয়। আমি দৃশ্যটা কল্পনা করতে চেষ্টা করলাম। তিনি তার শত্রুদের কাছ থেকে লুকিয়ে তার মোবাইলে রিভিউটা লিখছেন। এটা একদমই নিরুপায় হয়ে করেছেন তিনি। রিভিউটাতে নিশ্চয়ই আরেকটা সূত্র আছে জায়গাগুলোর অবস্থান সম্পর্কে। কোনো প্রমাণ? রিভিউটার প্রতিটি শব্দ আমার মুখস্থ হয়ে গেছে। আমি নিজে নিজেই সেটা আওড়াতে লাগলাম। আমি আর আমার স্ত্রী আমাদের প্রথম ডেটে এই সিনেমাটি দেখেছিলাম আজ থেকে প্রায় 8 বছর আগে। আমাদের ভালোবাসাটা যাকে বলে কিনা লাভ অ্যাট ফার্স্ট সাইট। এরপর থেকে আমাদের প্রতি অ্যানিভার্সারিতে আমরা সিনেমাটি দেখি, অগাস্টের 5 তারিখে। স্মিথ আর জোন্স দারুণ অভিনয় করেছে, আর ডিরেক্টর হেগিলও ভালো কাজ দেখিয়েছেন। আমার 9 বছর বয়সী মেয়ে এপ্রিলেরও দারুণ পছন্দ সিনেমাটা। সে পারলে এটাকে 12 রেটিং দেবে। 5টা বাক্য। আমি আরও 2বার বললাম কথাগুলো। না, আর কিছু নেই বলেই মনে হচ্ছে, কিন্তু কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। রিভিউর টাইটেলটা,
একটা টাইটেল ছিল, তাই না? 1 মিনিট লাগলো আমার মাথায় সেটা আসতে। দিস মুভি রক্স। এতক্ষণ লাগলো আমার ব্যাপারটা ধরতে। রক্স! যারা আমার বাসায় আড়ি পাতার ব্যবস্থা করেছে তাদের পক্ষে খুব ভালোভাবেই সম্ভব আমার ফোনেও আড়ি পাতার ব্যবস্থা করা, তাই এটা দিয়ে ইন্টারনেটে কিছু সার্চ দেওয়া যাবে না। রিসেপশন থেকে সাইন করা আইপ্যাডটা হাতে নিয়ে হোম পেজ থেকে বের হয়ে গ্লোবাল জিওলজিস্ট আনলিমিটেড GGU লিখে সার্চ দিলাম। প্রথমে কোম্পানির ওয়েবসাইটের ঠিকানা আসলো, কিন্তু আমার লক্ষ্য এটা নয়। এত বড় একটা ওয়েবসাইট অদল বদল করা আমার মার পক্ষে সম্ভব হবে না। কিন্তু উইকিপিডিয়াতে তো সম্ভব। উইকিপিডিয়াতে GGU কোম্পানির পেজটা খুললাম। আমি এটা আগেও পড়েছি। একদম নিচের দিকে তাদের কোম্পানির যেখানে যেখানে কাজ চলে তার অবস্থান লেখা আছে। 25টা অবস্থানের কথা বলা হয়েছে সেখানে। শেষবার যখন দেখেছিলাম তখন 24টা ছিল। 25তম অবস্থানটার কাছে ছোট করে একটা সংখ্যা লেখা আছে, রেফারেন্স সংখ্যা। স্ক্রল করে নিচে গিয়ে রেফারেন্সটা পড়লাম, SB, মানে স্যালি বিনস। কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। ল্যাসির দিকে তাকিয়ে বললাম, গ্রিনল্যান্ড? ভূগোল নিয়ে আমার ধারণা কম, কিন্তু এটা জানি গ্রিনল্যান্ড একদম উত্তর মেরুর কাছাকাছি, ক্যানাডার পূর্বে অবস্থিত। ওটা নিশ্চয়ই বসবাসের অযোগ্য, কিন্তু গোপন জেলখানার জন্য একদম আদর্শ একটি জায়গা। মিস্টার বিনস, আইপ্যাডটা শুধুমাত্র সাইন করার জন্য রাখা হয়েছে। রিসেপশনিস্টকে একদম পাত্তা দিলাম না। সিআইয়ের জন্য এটা একটা আদর্শ জায়গা কয়েদিদের লুকিয়ে রেখে নিপীড়ন চালানোর জন্যে। ব্যাপারটা যদি অন্য কোনো জায়গা নিয়ে হতো তাহলে হয়তো কিছু করা যেত, যেমন ধর রোমানিয়াতে আপনার পরিচিত কেউ হারিয়ে গেলে আপনি কিন্তু টাকা খরচ করে তাকে বের করতে পারবেন, অন্তত চেষ্টা তো করতেই পারবেন। কিন্তু গ্রিনল্যান্ডে হাজার হাজার ডলার খরচ করেও কিছুই করতে পারবেন না। আর এসব ঘটনা যদি গ্রিনল্যান্ডে ঘটে থাকে তাহলে মা কি চাচ্ছিলেন আমার কাছ থেকে? অবস্থানগুলো লেখা আছে যেখানে, সেখানে গেলাম আবার স্ক্রল করে। ওখানে লেখা গ্রিনল্যান্ড ড্রিল সাইট 38.9445718138941 নর্থ, 77.70492553710938 ওয়েস্ট। লেখাটা দেখে আমার কেমন যেন সন্দেহ হলো। গ্রিনল্যান্ড তো অনেক ওপরে হওয়ার কথা, অন্তত 38 ডিগ্রি দ্রাঘিমাংশের হবার কথা নয়। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফাতে লাগলো। একটা জিপিএস ওয়েবসাইট বের করে সেখানে দ্রাঘিমাংশ আর অক্ষাংশ দুটো বসালাম। উত্তর বের হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। জায়গাটা গ্রিনল্যান্ড নয়, ভার্জিনিয়া। দরজাটা খুলে গেল। বাবার পরনে একটা বক্সার্স আর সাদা রঙের টি-শার্ট। দেখে মনে হচ্ছে খুব কষ্ট করে চোখ দুটো খুলে রেখেছেন। তুমি এখন একা? তার কথা শেষ হওয়ার আগেই তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেলাম। এখন বাজে 3:41। ঢোকা মাত্র মার্ডক তীর বেগে ছুটে এসে আমার কাঁধে ঝোলানো ব্যাগটা ধরে টানাটানি করতে লাগলো। নিশ্চয়ই ল্যাসির গন্ধ পেয়েছে ও। বাবা চেষ্টা করলেন ওকে সামলানোর জন্যে, কিন্তু মার্ডকের গায়ে শক্তি একটু বেশি। ওর ঠেলার চোটে পড়েই গেলাম আমি। ব্যাগটাতে ক্রমাগত থাবা চালাতে লাগলো। কিছুক্ষণ পরে একটা বড়সড় ছিদ্র দেখা গেল ওটাতে। ল্যাসি বের হয়ে আসলো ওখান থেকে। মিশন কমপ্লিট। ল্যাসিকে আগাগোড়া চেটে স্বাগত জানালো মার্ডক। এরপরে ওকে নিয়ে পেছনের দরজাটা দিয়ে বের হয়ে গেল। ওখানে সাজানো গোছানো ছোট্ট একটা উঠোন আছে। আপনার শখের ফুলগুলোকে বিদায় জানানোর সময় এসেছে। বহু আগেই ওগুলোকে বিদায় জানিয়ে দিয়েছি আমি। হঠাৎ করে একটা কথা বুঝতে পারলাম। গত 9 বছরের মধ্যে এই প্রথম এ বাড়িতে পা পড়ল আমার, অথচ আমার শৈশব কৈশোর কেটেছে এখানেই। গত কয়েক বছর ধরে বাবা প্রতি সপ্তাহের বুধবার আমার সাথে দেখা করতে আসেন। তার মানে বছরে 52 বার, সাথে ক্রিসমাস কিংবা থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি ছাটা সহ আরও কয়েকদিন। আমার 1 ঘন্টা আমার কাছে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এটা নয় এখানে আমার পদধূলি পড়বে না। এখানে কি করতে এসেছো হেনরি? দরজাটা বন্ধ করতে করতে জিজ্ঞেস করলেন বাবা। বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেটার কাহিনী কি? ল্যাসি আর আমি চিকিৎসকের সাথে দেখা না করেই বের হয়ে গিয়েছিলাম ওখান থেকে। তারপর আমার বাসার সামনে আমরা গিয়েছিলাম ঠিকই,
কিন্তু সেখানে না ঢুকে ডান দিকে মোড় নিয়ে উত্তর দিকের রাস্তাটা ধরে এগুতে শুরু করি। কয়েক মিনিট পরে একটা কালো রঙের গাড়ি দেখতে পাই পেছনে। কোনো রকম রাগ ঢাক ছাড়াই আমাদের পিছু নেওয়া শুরু করে ওটা। এরপরে 10 মিনিট জোকের মতো লেগে থাকে আমার ভেসপার পেছন পেছন। আমি যখন এই বাসার সামনে পার্ক করছিলাম তখনও ছিল ওটা। গাড়িটাতে সিআইয়ের লোক আছে, তারা আমার পিছু নিয়েছে। আর আমি এখানে এসেছি কারণ তারা আমার বাসায় আড়ি পাতার ব্যবস্থা করেছে। বাবার ভ্রুজোড়া উঁচু হয়ে গেল। তারা কি করেছে? আমি বললাম তাকে। কিন্তু এরকম একটা কাজ কেন তারা করতে যাবে? আমি তাকে সূত্রগুলো এবং প্রেসিডেন্ট আর ডিরেক্টর লি হায়ের সাথে আমার মিটিংটার কথা খুলে বললাম। তিনি মাকে খুন করেছেন কিংবা করিয়েছেন এই বলে শেষ করলাম। কেন? কারণ মা গোপন ব্ল্যাক সাইটগুলোর অবস্থান জানতেন। তারা ওখানে সন্ত্রাসীদের উপর নির্যাতন চালাচ্ছিল। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন বাইরের মানুষের কাছে যদি এটা ফাঁস হয় তাহলে কি ঘটবে? সিআইএ চিরতরের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তাহলেই বুঝুন কেন তারা মাকে রাস্তা থেকে সরাতে চাইবে না। বাবার নিতে পারলেন না এসব কথা। লিভিং রুমে একটা চেয়ারের উপর চুপচাপ বসে পড়লেন। আমি আমার ফোনের দিকে তাকালাম। এখন বাজে 3:44। আমার কাছে আর 16 মিনিট আছে। এই 16 মিনিটে আমাকে অনেক কিছু করতে হবে। আপনার কাছে কি এখনো জিপিএসটা আছে? আমার বাবা আগে জিও কোচিং নামের অদ্ভুত একটা খেলার সাথে যুক্ত ছিলেন। এই খেলায় পুরো আমেরিকা জুড়ে অনেক মানুষ কিছু কিছু জিনিস লুকিয়ে রেখে তার অক্ষাংশ দ্রাঘিমাংশ একটা ওয়েবসাইটে পোস্ট করে। এরপর অন্যেরা সেটা খুঁজে বের করার চেষ্টা করে। যে সবার আগে জিনিসটা খুঁজে পায় সেই জয়ী হয়। বাবাও এই খেলায় অংশ নিয়েছিলেন, কয়েকবার জিতেও ছিলেন। কিন্তু তার একটা বদ অভ্যাস হচ্ছে কোনো জিনিসের প্রতি খুব তাড়াতাড়ি আগ্রহ হারিয়ে ফেলা। তাই এই খেলাটাও একসময় বোরিং লাগতে শুরু করে তার কাছে। অন্য কিছু নিয়ে মেতে ওঠেন তিনি। থাকতে পারে, বেসমেন্টে গিয়ে খুঁজে দেখতে হবে। কিন্তু কেন? তুমি নিশ্চয়ই এখন ওই জায়গাটা যেতে চাইছো না? জায়গাটা এখানেই, ভার্জিনিয়াতে। ল্যাংলিতে? না, সিআই হেডকোয়ার্টার্স থেকে 30 মাইল পশ্চিমে ওটা। আমি তোমাকে নিয়ে যাব। না, আপনি এখানেই থাকবেন। আমি তাকে আমার পরিকল্পনা খুলে বললাম। তার প্রতিক্রিয়া দেখে মনে হলো না আমি তার কাছে বিশেষ কোনো কিছুর জন্য আবদার করেছি। চশমাটা নাকের উপর ঠেলে দিয়ে বললেন, তুমি কি নিশ্চিত এই ব্যাপারে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলো জিপিএসটা খুঁজে বের করি। আমি তার পেছন পেছন নিচে গেলাম। যদিও বাবার বাসার উপরের তলাটা দেখে মনে হবে তিনি খুব সাজানো গোছানো, কিন্তু বেসমেন্টের চিত্র একদমই উল্টো। সেখানে সব কিছু ঠেসে ঠেসে রাখেন তিনি। তার বাতিল শখের জিনিসপত্রগুলোর শেষ ঠিকানা হয় এখানেই। নিচে নেমে আলমারি থেকে একটা ল্যাম্প বের করে জ্বালালেন তিনি। আলোকিত হয়ে উঠল চারপাশ। দেখে মনে হচ্ছে জঞ্জালের কারখানা। কত প্রকারের জিনিস যে রয়েছে এখানে তার ইয়ত্তা নেই। একটা পিয়ানো, জাদু দেখানোর জিনিসপত্র, ঘুড়ি, কোনো কিছুরই অভাব নেই। তিনি এখানে সেখানে উঁকি দিতে লাগলেন জিনিসটার আশায়। খুঁজে পাবেন তো ওটা? আমি জিজ্ঞেস করলাম। পেয়ে গেছি। 5 মিনিট পরে একটা জঞ্জালের স্তূপের পাশ থেকে জবাব দিলেন তিনি। কালো রঙের একটা ছোট যন্ত্র বের করে আনলেন ওখান থেকে। এখনকার আমলে যেগুলো পাওয়া যায় সেগুলোর তুলনায় এটার আকার অবশ্য প্রায় দ্বিগুণ, কিন্তু খুব একটা ব্যবহার করা হয়নি জিনিসটা, তাই আশা করা যাচ্ছে কাজ করবে। হাতে নিয়ে পাওয়ার বাটনে চাপ দিলাম একবার। কিছুই হলো না। চিন্তার কিছু নেই, এখানে কোথাও ব্যাটারিগুলো আছে। এই বলে আবারও খুঁজতে শুরু করলেন তিনি। আমি একদম কোণার দেয়ালটা ঘেঁষে দাঁড়িয়ে আছি। একটা নীল রঙের তেরপল দিয়ে কি যেন ঢেকে রাখা হয়েছে এখানে। চাদরটার এক কোণা উঁচু করে ভেতরে উকি দিলাম। 3টা ছোট কালো বাক্স, খুব সুন্দর করে সাজিয়ে রাখা। দেখে মনে হচ্ছে না এগুলো বাবার। একটা বাক্স বের করে ঢাকনা খুলে ফেললাম। পেয়ে গেছি, ওপাশ থেকে বললেন বাবা। আমি ঘুরে দাঁড়ালাম তার দিকে। বাক্সে যে জিনিসগুলো আছে সেগুলো না হয় পরে ব্যবহার করা যাবে। 1 মিনিট পরে আমি উপরতলে উঠে গেলাম। আমার হাতের জিপিএসটাতে এরই মধ্যে দরকারি ডেটা ইনপুট করে দিয়েছি। এখন সময় 3:50। আমার ঘরে সবকিছু যেমনটা শেষবার দেখে গিয়েছিলাম সেরকমই আছে,
কেউ যদি হঠাৎ করে আমার ঘরে ঢুকে পড়ে তাহলে নিশ্চিত তার কাছে মনে হবে এখানে যে বসবাস করে তার এখনও মানসিক পরিপক্কতা আসেনি, কারণ এখানকার অর্ধেক জিনিসপত্রে এখনও আমার কিশোর বয়সের ছাপ রয়ে গেছে। আপনার জন্য যখন প্রতিদিন 1 ঘন্টা করে বরাদ্দ থাকবে তখন আপনাকে অবশ্যই সব কিছু বেছে বেছে করতে হবে বা দেখতে হবে। খেলাধুলা করা, কার্টুন দেখা অথবা মেয়েদের সাথে টাঙ্কি মারা, এসব থেকে কিন্তু আমাকে যে কোনো একটি বেছে নিতে হয়েছে সবসময়। কিন্তু এক্ষেত্রেও সমস্যা, কার্টুন বেশি বাচ্চা বয়সীদের জন্যে, খেলাধুলা করার মতো লম্বা সময় আমার কাছে নেই। আর মেয়েদের কথা না হয় বাদই দিলাম, আপনারাই বুঝে নিন। কিন্তু গান শুনতে সমস্যা হয়নি, কারণ যে কোনো কাজ করতে করতে গান শোনা যায়। এই ধরুন স্টক মার্কেটের কাজ করছি, ব্যায়াম করছি, অথবা কোনো মেয়েকে নিয়ে দিবাস্বপ্ন দেখছি, আর সেই সাথে গান বাজছে স্পিকারে। আমার পছন্দের শিল্পীর নাম প্রিন্স, কারণ হাজারো গানের ভিড়ে ওর গানগুলো একটু অন্যরকম আর বৈচিত্র্যও অনেক। ওর গানের কথাগুলো কিভাবে যেন আমার জীবনের সাথেও মিলে যায়। গলাটাও বেশ। ওর পার্পল রেইন গানটা অদ্ভুত সুন্দর, তাই আমার ঘরের দেয়ালগুলো প্রিন্সের পোস্টারে ভর্তি। এছাড়াও আছে অনেকগুলো হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডগুলো স্টক মার্কেটে আমার প্রথম দিনগুলোর সাক্ষী, কারণ তখন আমি যেসব কোম্পানির শেয়ার কিনতাম সেগুলোর তথ্য নিয়ে ব্যাপক গবেষণা করতাম, সেগুলো আঁকাঝোঁকা করতাম ওখানে। ইন্টারনেট ঘাটলেই কিন্তু সব পাওয়া যেত, তা সত্ত্বেও আমি নিজের হাতে সব কিছু করতাম। এতে করে নিজেকে একটু হলেও গুরুত্বপূর্ণ মনে হতো। প্রথম 5 বছরে কিন্তু আমার ব্যাপক ক্ষতি হয়েছিল, এমনকি বাবাকে তার বাড়িটা দ্বিতীয়বারের মতো মর্টগেজ রাখতে হয়েছিল আমাকে সাহায্য করার জন্যে। অবশ্য ধীরে ধীরে সে ধাক্কা কাটিয়ে উঠি আমি। একসময় বাবার ওই মর্টগেজ সহ প্রথম মর্টগেজের টাকাটাও আমি চুকিয়ে দিই। সেবার বাবাকে বলে দিই, ওনাকে যদি আর কখনো এসব মর্টগেজের জন্য দৌড়াদৌড়ি করতে দেখি তাহলে ওনার একদিন কি আমার একদিন। কিন্তু টাকা দিয়ে কখনোই বাবার ঋণ শোধ করতে পারবো না আমি। আমার জেগে থাকার প্রতিটি মিনিট তিনি আগে থেকে পরিকল্পনা করে রাখতেন, আর এসবের জন্যে আজকের এই আমি। তবে আমি কিন্তু প্রিন্সের পোস্টারগুলো দেখার জন্যে কিংবা স্মৃতিচারণ করার জন্যে আমার ঘরে আসিনি। আমি এসেছি একটা জুতোর বাক্সের জন্যে, যেটা এই মুহূর্তে অবস্থান করছে আমার আলমারির পেছনের দিকে। বিছানার উপর বসে আস্তে আস্তে ঢাকনাটা খুলে আপন মনেই হেসে উঠলাম। 20 বছর আগের একটা স্মৃতি মনে পড়ে গেল, যেদিন বাবা আমার হাতে এই বাক্সটা তুলে দিয়েছিলেন। আমার হাতে এটা দিতে দিতে তিনি বলেছিলেন, প্রত্যেক বাচ্চার কাছেই এই জিনিসটা থাকা উচিত, পটকা আর আতশবাজি ভর্তি একটি জুতোর বাক্স। ল্যাসি, মার্ডক, মনোযোগ দে তোরা। আমি ঘড়ির দিকে একবার তাকালাম। 3:53। হাত দিয়ে হোয়াইট বোর্ডটা মুছে দিলাম। খানিকটা লাল রং ভরে গেল ওখানে। একটা পুরনো মার্কার তুলে নিলাম এবার। বাবা বিছানার উপর এক পা তুলে বসে আছেন এই মুহূর্তে। মার্ডক দাঁড়িয়ে আছে তার পাশেই, আর ল্যাসি বসে আছে ওর পিঠে। কিন্তু ল্যাসির দৃষ্টি আমার দিকে নয়, বরং তার সমস্ত মনোযোগ এখন মার্ডকের কান চিবানোর দিকে নিবদ্ধ। অন্যদিকে মার্ডক চিবুচ্ছে ল্যাসির লেজ। কিরে? দুজনের মনোযোগই এবার আমার দিকে। কাজটা ঠিকভাবে করার জন্য আমরা কেবল একটাই সুযোগ পাব। একটু থেমে থেমে হোয়াইট বোর্ডে এঁকে বললাম, এটা হচ্ছে আমাদের বাসা, আর এটা হচ্ছে রাস্তার ওপাশের গাড়িটা। মিয়াও। তুই কোথায় মানে? তুই বাড়ির ভেতরে? মিয়াও। তোকেও আঁকতে হবে? আচ্ছা। কোনো মতে একটা বিড়ালের চেহারা এঁকে দিলাম। মিয়াও। মার্ডককেও আঁকতে হবে? জানতাম। কাঠির মতো একটা কুকুরও আঁকলাম। আর এই যে আমি আর বাবা। মিয়াও। আমাকে এত বড় করে আঁকলাম কেন? কারণ এই হতচ্ছাড়া বিড়ালটার সব হ্যাপা আমাকেই সামলাতে হয়। জোরে একবার শ্বাস ছাড়লাম। আচ্ছা, আমি গ্যারাজের গেটটা খোলার সাথে সাথে ল্যাসি, তুই এখানে, আর মার্ডক তুই এখানে গিয়ে দাঁড়াবি। হোয়াইট বোর্ডে গাড়িটার সামনে আর পেছনে একটা করে এক্স চিহ্ন দিয়ে একে ওদেরকে দেখালাম। তোরা যদি গাড়িটার সামনে পেছনে গিয়ে দাঁড়াস তাহলে ওরা আর নড়ার সাহস পাবে না। পারবি না এটা করতে? ল্যাসি, কি বলিস? মিয়াও। সাব্বাস। মার্ডক?
জবাবে মার্ডক একবার হাই তুলল কেবল। আমি এটাকে হ্যাঁ বলে ধরে নিচ্ছি, ঠিক আছে? আরেকটা লাইন আঁকলাম বোর্ডে। বাবা, এটা আপনি। ঠিক আছে। ঘড়ির দিকে তাকালাম। 3:55। সবাই রেডি? গ্যারাজের গেট খুলতে আর 2 মিনিট। গ্যারাজের দরজা খোলার সুইচটা টিপে দিলাম। দরজাটা অর্ধেক খুলতে ল্যাসি আর মার্ডক দুজনেই ছুটে বের হয়ে গেল। যখন সেটা পুরোপুরি খুলে গেল তখন দেখলাম ল্যাসি গাড়িটা 5 ফুট পেছনে আর মার্ডক 5 ফুট সামনে দাঁড়িয়ে আছে। পটকার বাক্সগুলো থেকে একটা বের করে সেটা সুতোতে আগুন লাগিয়ে দিলাম। এটা সুতোটা বেশ লম্বা, পুরোপুরি জ্বলতে বেশ সময় লাগবে। এরপর বাক্সটা আমার স্কেটবোর্ডের ওপর রেখে ওটা পা দিয়ে ঠেলে দিলাম। জিনিসটা চলতে শুরু করলো। আস্তে আস্তে ড্রাইভওয়ে আর রাস্তাটা পার হয়ে স্কেটবোর্ডটা কালো সিডানটার নিচে গিয়ে দাঁড়ালো। আমি সুইচ টিপে দরজাটা বন্ধ করে দিলাম। গ্যারাজের অন্য পাশে আরেকটা দরজা আছে। আমি দৌড়ে সেখানে গিয়ে বাইরের দিকে নজর রাখতে লাগলাম। গাড়িটা জানালাগুলো কালো রঙের। ভেতরে যারা বসে আছে তাদের চেহারা দেখা যাচ্ছে না। এই সময় প্যাসেঞ্জার সিটের দরজাটা খুলে একজন বেরিয়ে আসলো। আমি ভেবেছিলাম সে গাড়ির নিচের দিকে তাকাবে, কিন্তু এই মুহূর্তে তাকে গাড়ির বাম্পারের উপর বসে থাকা 160 পাউন্ডের কুকুরটা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। লোকটা মার্ডকের দিকে এগিয়ে গেল। সর এখান থেকে। মার্ডক তাকে পাত্তাই দিল না। লোকটা মার্ডকের কাছে গিয়ে ওকে গুঁতো দিতে লাগলো, কিন্তু মার্ডক ওই জায়গাতেই ঘাঁটি গেড়ে বসে আছে। তাকে নড়াতে পারে এমন সাধ্য কার? বুম! প্রথম পটকাটা বিকট শব্দে ফাটল। এই সময় লোকটা মাটিতে শুয়ে পড়ল সাথে সাথে। এরপরেই পুরো জুতোর বাক্সটার সব কিছু ফেটে পড়ল। আমি বাসার ভেতর থেকে শুনতে পেলাম শব্দটা। মনে হচ্ছে যেন কয়েকশো বোমা একসাথে ফাটছে, আর সেই সাথে আতশবাজিগুলোর আলো তো আছেই। সামনে দরজাটা দিয়ে বাবা বেরিয়ে আসলেন এই সময়ে। তার পরনে ঠিক সেই পোশাকগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে পরেছিলাম। মাথায় একটা হেলমেট। যদি গাড়ির লোক দুজন মনোযোগ দিয়ে লক্ষ্য করে তাহলে হয়তো তারা বুঝতে পারবেন ওটা আমি না, কিন্তু এই মুহূর্তে তারা একটু ব্যস্ত। বাবা রাস্তার উপর পার্ক করা ভেসপাটাতে উঠে সেটা চালু করে বেরিয়ে গেলেন, কিন্তু তার পিছু নিতে নিতে কালো গাড়িটার 10 সেকেন্ড দেরি হয়ে গেল। এর কারণ মার্ডককে রাস্তা থেকে সরানো সহজ ছিল না। আমি আবার গ্যারাজে গিয়ে বাবার লিঙ্কন গাড়িটাতে উঠে পড়লাম। এখন বাজে 3:58। গ্যারাজের দরজাটা খুলে বাইরে দেখলাম কেউ নেই। তীর বেগে বাইরে বের হয়ে এলাম। বাম দিকে একবার মোড় নিয়ে আমার ব্লক থেকে বের হয়ে এরপর ডান দিকে আরেকবার মোড় ঘুরে একটা রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করালাম আমি। আমার হাতে আর 1 মিনিটও সময় নেই। লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে আসলাম। বাবার বেসমেন্ট থেকে বড় নীল রঙের তেরপলটা নিয়েছিলাম, সেটা দিয়ে গাড়িটা ঢাকতে শুরু করলাম। আর 1/4 বাকি আছে এমন সময় আমার পকেটে অ্যালার্ম বেজে উঠল। কোনো মতে বাকিটুকু ঢেকে গাড়ির পেছনের সিটে ঢুকে শুয়ে পড়লাম। ভেবেছিলাম ঘুম থেকে উঠে দেখব আমি কোনো গুপ্ত জেলখানায় বন্দি, শেকল দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে সিআইকে কিছু সময়ের জন্য হলেও ঘোল খাওয়াতে পেরেছি। আমি বাবাকে বলেছি তিনি যাতে ওদের দৃষ্টিসীমার মধ্যে থেকেই আমার এলাকা থেকে বের হয়ে যান গাড়ি নিয়ে, কারণ একবার যদি ওনাকে সিআইয়ের লোকগুলো হারিয়ে ফেলতো তখন আবার ফেরত চলে আসতো তারা। আর এসে যদি দেখতো একটা গাড়ি রাস্তার মাঝে এরকম তেরপল দিয়ে ঢাকা অবস্থায় পড়ে আছে তাহলে সন্দেহ জাগত ওদের মনে। তারপর ভেতরে উঁকি দিলেই সকল গোমর ফাঁস হয়ে যেত। অবশ্য যদি ওরা বাবাকে অনুসরণ করে 10 মাইল দূরের একটা মোটেলে নাও গিয়ে থাকে তবু ওনাকে খুঁজে পেতে কোনো সমস্যা হতো না ওদের, কারণ আমার ফোনটা এখন বাবার কাছে। জিপিএস দিয়ে আলেকজান্ড্রিয়ার সীমান্তবর্তী ওই মোটেলের ঠিকানা বের করে ফেলতে বেশি বেগ পাওয়ার কথা নয়। এতক্ষণে মনে হয় বাইরে নজর রাখার ব্যবস্থাও করে ফেলেছে। প্রথমে ভেবেছিলাম বাবার ফোনটা আমার নিজের কাছে রেখে দেব, কিন্তু পরে মনে হলো সিআইয়ের পক্ষে সবই সম্ভব। আমি যে বাবাকে টোপ হিসেবে ব্যবহার করছি এটা বের করতে ওদের কোনো সময় লাগবে না, তাই আর ঝুঁকি নেইনি। আমার বাবাও যে কতক্ষণ ওদের চোখে ধুলো দিয়ে থাকতে পারবেন বলা যায় না। অন্তত 24 ঘন্টা ওদেরকে ব্যস্ত রাখতে হতো ওনাকে, আর 1 ঘন্টা পরে আমি এখান থেকে 60 মাইল দূরে যাব, তখন নিরাপদে ফেরত আসতে পারবেন তিনি। ল্যাসি আর মার্ডক যে এখন কি করছে কে জানে। গত 23 ঘন্টায় ওদের উপর নজর রাখার মতো কেউ ছিল না। মার্ডক তো ল্যাসি ওকে যা করতে বলবে সেটাই করবে। বাবার বাসাটা এখনো আস্ত আছে নাকি এটা দেখে আসার ইচ্ছে হলো।
আর আস্ত থাকলেও সেটা যে স্বাভাবিক অবস্থায় নেই সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু এখন ওদের দেখতে যাওয়ার সময় নেই আমার হাতে। লাফ দিয়ে পেছনের সিট থেকে বের হয়ে নীল তেরপোলটা সরিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়িটা নিয়ে আমার এলাকা থেকে বের হয়ে গেলাম। ড্যাশবোর্ডে দেখাচ্ছে এখনো অর্ধেক গ্যাস আছে। অন্তত আমি যেখানে যেতে চাই তার জন্য যথেষ্ট। জিপিএসটা বের করে চালু করলাম। ওখানে দেখাচ্ছে আমার গন্তব্যে পৌঁছতে 1 ঘন্টা 17 মিনিট লাগবে প্রায়। হাইওয়েতে উঠেও বেশ জোরে গাড়ি চালাতে লাগলাম, নির্ধারিত গতিসীমা থেকেও প্রায় 5 মাইল উপরে। এভাবে যেতে থাকলে আমার 2 দিন লেগে যাবে জায়গাটাতে পৌঁছতে। তাই আজকে যতদূর সম্ভব এগিয়ে থাকতে চাই আমি, কারণ কালকে তাহলে ব্ল্যাক সাইটের কাছে পৌঁছে বাবার দামি নাইকন ক্যামেরাটা দিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে ফেলতে পারবো। আর ছবিগুলো প্রেসিডেন্ট সুলিভানের মুখের সামনে ধরে ভেঙচি কেটে বলতে পারবো, বলেছিলাম না। 40 মাইল যাওয়ার পর জিপিএসটা নির্দেশ করলো ডান দিকে মোড় নিতে। এখন সময় 3:35। পাশেই বিশাল একটা গ্যাস স্টেশন। হাইওয়ের সব ট্রাক থামে এখানে। চটপট বাথরুমে ঢুকে কাজ সেরে 2টো পানির বোতল আর কিছু খাবার নিয়ে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছেন? ক্যাশের লোকটা জিজ্ঞেস করলো। আমার আগের লোকটাকেও সে একই প্রশ্ন করেছিল। আমি নিশ্চিত আমার পেছনের জনকেও এটা জিজ্ঞেস করবে। কিছু মাল নিয়ে ওহাইওতে যাচ্ছি। সে মাথা নেড়ে আমাকে আমার খুচরা টাকা ফেরত দিয়ে দিল। স্টেশন থেকে বের হয়ে গাড়িতে গিয়ে উঠলাম। 1/2 মাইল যাওয়ার পর ম্যাকলিন শহরে পৌঁছে গেলাম আমি। এখানে সিআইয়ের হেডকোয়ার্টার্স ল্যাংলি একাডেমি অবস্থিত। বাবার মোটেল রুমের বাইরে যে 2 হারামজাদা নজর রাখছে ওরাও নিশ্চয় এখানেই প্রশিক্ষণ নিয়েছিল। এখানেই গুপ্তচর বৃত্তির যাবতীয় কৌশলের উপর ক্লাস করেছিল ওরা। আর শত্রুর সাথে মুখোমুখি সংঘাতের সময় কি করতে হবে সেটাও নিশ্চয়ই এখানেই শিখেছে। কিন্তু ওদের কি এই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়নি? গাড়ির পেছনের হুডের উপর যদি একটা 160 পাউন্ড ওজনের কুকুর বসে থাকে তাহলে কি করতে হবে? বাম দিকে একটা তীক্ষ্ণ বাঁক নিলাম কিছুক্ষণ পরে। এরপর একটা সোজা রাস্তা ধরে চলতে থাকলাম। একই সাথে ওই স্টেশন থেকে কেনা খাবারগুলো কোনো রকমের নাকে মুখে গুছতে থাকলাম আমি। বাইরে সুন্দর চাঁদের আলো। ভার্জিনের এই অংশটাতে সবুজের পরিমাণ একটু বেশিই মনে হয়। বেশ দেখাচ্ছে। কল্পনা করলাম আমার পাশের সিটে ইনগ্রিড বসে আছে। মাথাটা আমার কাঁধের ওপর রেখে অপার সৌন্দর্য উপভোগ করছে বাইরের। এই মুহূর্তে ওর শূন্যতাটা অসহ্য লাগছে আমার কাছে। ল্যাসি আর আমি ডাক্তারের কাছে যাওয়ার পর থেকে ওর সাথে আর কথা হয়নি। ও কি হাতের কেসটা সমাধান করতে পেরেছে, নাকি আমাকে নিয়ে এই মুহূর্তে চিন্তিত, নাকি সেও বাইরের চাঁদটার সৌন্দর্য উপভোগ করছে? মনে হয় না। এতক্ষণে সে বোধহয় গভীর ঘুমে মগ্ন। হেনরি বিন্স তার কল্পনাতেও নেই এই মুহূর্তে। আমি প্রতিদিন 1 ঘন্টা করেই সময় পাই, তাই যে কোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকা আমাকে মানায় না। কিন্তু ইনগ্রিডের সাথে পরিচয় হবার পর থেকে প্রায় সব কিছুতে ওর ছায়া খুঁজে পাই আমি। মাথায় কেবল ওর চিন্তাই ঘুরপাক খায়। কিন্তু আমার কথা তার কতটা মনে পড়ে? ঘন্টায় একবার, নাকি 5 ঘন্টায় একবার? সত্যি কথা বলতে কি, ওর জীবনে আমার মতো সময় নিয়ে কোনো টানাপোড়েন নেই। তাই সে যদি দিনে 24 বারও আমার কথা ভাবে, তাও আমি ওকে নিয়ে যতটা বার ভাবি সেটার কাছাকাছি সে আসতে পারবে না। বাবার ঘড়ির অ্যালার্মের শব্দটা আমাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসলো। এখন আর লুকানোর জন্য ভালো কোনো জায়গা বাছাবাছি করার সময় নেই। রাস্তার পাশেই গাড়িটা পার্ক করে লাইটগুলো সব নিভিয়ে দিলাম। পেছনের সিটে গিয়ে শুয়ে পড়লাম গুটিসুটি মেরে। জিপিএসের দিকে চোখ গেল এ সময়। আর 6 মাইল। বিকেলের দিকে একটা সবুজ রঙের টয়োটা প্রিয়াস থেমে থাকা লিঙ্কন গাড়িটাকে অতিক্রম করে গেল। কিন্তু কিছু দূর গিয়ে আবার ফিরে আসলো সেটা। গাড়ির চালক ভাবতে লাগলো, এত সুন্দর একটা গাড়ি এভাবে রাস্তার মাঝে ফেলে রেখেছে কে? কিছু হয়েছে নাকি? ইঞ্জিনের সমস্যা? লিঙ্কনটার সামনে গাড়ি পার্ক করে সেটা থেকে এক লোক বের হয়ে আসলো। কোনো মহিলা নয় কিন্তু, কারণ একজন মহিলা কখনোই এভাবে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে উঁকি ঝুঁকি দেবে না, অন্তত ঘটে যদি বুদ্ধি থেকে থাকে। প্রিয়াসটা থেকে যে বের হলো তার বয়স হবে 40-এর মতো, উচ্চ মধ্যবিত্ত। নিয়মিত চার্চে যান, গাড়ি নিয়ে একটু বের হয়েছেন ঘুরতে। লিঙ্কনের সামনে গিয়ে চাকাগুলো আগে দেখলেন তিনি। ঠিকই আছে ওগুলো। এরপর ভেতরে উঁকি দিলেন। সামনের সিটে কিছু খাবারের ছেঁড়া প্যাকেট পড়ে আছে, আর পেছনের সিটটাতে শুয়ে আছে এক যুবক। এখানে যদি একজন সাধারণ লোক হতো তাহলে এতক্ষণে নিশ্চয়ই নিজের রাস্তা মাপত,
কিন্তু ইনি সাধারণ কেউ নন। যে কোনো বিপদে পড়া মানুষকে যেচে গিয়ে সাহায্য করা তার স্বভাব। তিনি ভাবলেন মানুষটা বোধহয় ভারী কোনো কাজ করে এখন ক্লান্ত, তাই একটু বিশ্রাম নিচ্ছে। কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য পেছনের সিটে যেতে হবে কেন? সে কি রাত থেকে এখানে আছে নাকি? তাহলে তো হিসেবে একটু গন্ডগোল হয়ে গেল, কারণ এখন বাজছে বিকেল 4টা। যদি লোকটা গত রাত থেকে এখানে ঘুমিয়ে থাকে তাহলে এতক্ষণে তার উঠে পড়ার কথা। প্রিয়াসের লোকটা জানালায় একবার টোকা দিলেন। ভেতরের লোকটা ঠিক আছে কিনা জানতে হবে তো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এবার আরেকটু জোরে টোকা দিলেন। না, কোনো নড়াচড়া নেই। ঠিক এই সময় নিজের মোবাইলটা হাতে তুলে নিলেন, আর 10 মিনিট পরে সেখানে শেরিফ সাহেব এসে উপস্থিত হলেন। ব্যাপারটা তখন থেকে একটু গোলমেলে হতে শুরু করলো। শেরিফ সাহেব চাবি ঢোকানোর জায়গাটা দিয়ে একটা পাইপ ঢুকিয়ে দিলেন, কিন্তু সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো পাইপ থেকে লাল রঙের জেলির মতো কি যেন বের হতে লাগলো। এখন এই জায়গায় আমি, প্রিয়াসের লোকটা আর শেরিফ সাহেব। আমাকে ঘিরে আছে লাল রঙের জেলির মতো পদার্থগুলো। এরপর আরেকজন লোক এসে জুটল সেখানে, সাথে একজন মহিলা। কিছুক্ষণের মধ্যে ছোটখাটো একটা ভিড় জমে গেল আমাকে ঘিরে। 2-1টা কুকুরও দেখা যাচ্ছে। এরপরেই সবাই একসাথে জেলিগুলো খাওয়া শুরু করলো। আমার থেকে আর মাত্র 6 ফিট দূরে আছে ওরা সবাই। এভাবে চলতে থাকলে কিছুক্ষণের মধ্যে আমাকেও খেয়ে ফেলবে। আর মাত্র 2 ফিট বাকি এমন সময় আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে লাফিয়ে উঠে বসলাম। বাইরের দিকে তাকালাম, কেউ নেই। কি ভয়ানক স্বপ্ন ছিল রে বাবা। অবশ্য প্রথম দিকের ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবে ঘটতে পারত, শেষের দিকে এসে একটু অবাস্তব হয়ে গিয়েছিল অবশ্য। কেউ গাড়ি থামিয়ে ভেতরে উঁকিও দিতে পারত। রাস্তাটা অবশ্য একটু ভেতরের দিকে, তা সত্ত্বেও নিশ্চয়ই 100-র ওপর গাড়ি অতিক্রম করেছে আমার গাড়িটার সামনে দিয়ে। ভাগ্য ভালো, কেউ দুবার ভাবেনি এটা নিয়ে। নিজেদের চিন্তাতেই ডুবেছিল ওরা। কতটা যান্ত্রিক হয়ে যাচ্ছে মানুষ। গাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশেই 1 নাম্বার সেরে ফেললাম। এরপর ড্রাইভিং সিটে চড়ে বসলাম। গাড়ি চালাতে চালাতে বোতল থেকে অবশিষ্ট পানিটুকু খেয়ে নিলাম আমি, আর বাদ বাকি খাবারগুলো পেটে চালান করে দিতে লাগলাম সেই সাথে। 5 মিনিটে 5 মাইল গেলাম এ সময়। 3:06-এর সময় জিপিএসটা আমাকে একবার ডান দিকে মোড় নেবার নির্দেশ দিলে একটা মাটির রাস্তা ধরে এগুতে লাগলাম। চারপাশে একটার পর একটা পাহাড় অতিক্রম করতে লাগলাম। আরও কিছুতে যাবার পর আবার বামে মোড় নিতে হলো। 2টো পাহাড় পার করার পর রাস্তাটা শেষ হলো অবশেষে। সামনে একটা গেট, ব্যক্তিগত সম্পত্তি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমার মনে হয় রাস্তার এই পর্যন্ত আসতে আসতে অন্তত একটা হলেও অ্যালার্ম বাজিয়ে দিয়েছি আমি। যে কোনো মুহূর্তে হয়তো ট্রেনিংপ্রাপ্ত কমান্ডোরা ঝাঁপিয়ে পড়বে আমার উপর, নইলে একটা বুলেট এসে লাগবে আমার পায়ে। কিন্তু আমার একমাত্র আশা আমার মা। তিনি নিশ্চয়ই নিজের ছেলেকে একটা আত্মঘাতী মিশনে পাঠাবেন না। বাবার নাইকন ক্যামেরা আর একটা টর্চ লাইট নিয়ে বের হয়ে গেলাম। 2 মিনিট পরে গেটটা পার হয়ে পাহাড়ি রাস্তা ধরে সামনে ছুটতে লাগলাম আমি। এখন সময় 3টা 14।